আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের জনগণের বিএনপির পক্ষে রায় নেই, অর্থাৎ সে ভোটে জিতেনি। তারপরও তারা ইঞ্জিনিয়ারিং করে জিতেছে, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এই ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বাংলাদেশের মানুষ আনাচে কানাচে সব জায়গার মানুষ জানে। এদেশের গণমানুষের বিএনপির পক্ষে রায় নেই, কিন্তু তারপরও তারা সরকারি। অদ্ভুত একটি ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশে এমনটি ঘটছে বহু বছর যাবৎ। সেই 2007 সালে 111 ক্ষমতায় আসলো 111 সরকার, যেটি একটি অবৈধ সরকার ছিল, ভারত নিয়ন্ত্রিত। তারা 2 বছর ক্ষমতায় থেকে একটি নীল নকশার মাধ্যমে ভারতের পোক্ত এজেন্ট শেখ হাসিনাকে সরকারে বসিয়ে দিয়ে যায়। সেই শেখ হাসিনা কয়েক টার্ম ক্ষমতা দখল করেছিল, ভারতের ইচ্ছাগুলো স্বপ্নগুলো সব বাস্তবায়ন করেছে হাসিনা। এরপরে একটি বিপ্লবের মাধ্যমে সে সে ভারতের দিল্লিতে পালাতে বাধ্য হয়। এই দিল্লিতে পালাতে বাধ্য হয়েছিল, এটা একটি ভালো খবর। বা একটি বিপ্লব হয়েছে, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, বহু মানুষের ত্যাগ আছে জুলাইয়ের বিপ্লবে। কিন্তু এই বিপ্লবের ফলে যে সরকারটি আসছে, এই সরকারটি যে ধরনের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, সেই ধরনের বিপ্লবী সরকার হতে পারেনি। অবশ্যই সরকারটি বৈধ সরকার ছিল, ইন্টারিম সরকার। এই সরকারটি বৈধ সরকার ছিল, কিন্তু এই সরকারে প্রথম থেকেই সমস্যা হচ্ছে যে আজকে যারা সরকার গঠন করেছে, এদেরকে আমি বেঈমান না বলে পারি না। এই বেঈমান গোষ্ঠী, মির্জাফরের গোষ্ঠী, কাপুরুষের গোষ্ঠী, যারা দীর্ঘ বছর শেখ হাসিনার হয়ে কাজ করেছে, আওয়ামী লীগ ছিল, লুকিয়েছিল, যারা বিএনপি চেয়ারপারসনের পক্ষে দাঁড়ায়নি, দেশের মানুষের পক্ষে দাঁড়ায়নি, দেশের পক্ষে দাঁড়ায়নি, তারা এই বিপ্লবের ফলে 5 আগস্টের পরে তারা এক ধরনের অঘোষিতভাবে রাষ্ট্র ক্ষমতায় তারা ক্ষমতা প্র্যাকটিস করলো, সব কিছু দখল করে ফেললো, চাঁদাবাজি মাস্তানি। সেটা তো একটা বিষয়। যখন এই সরকারটা ইন্টারিম সরকার গঠন করবে, এই সরকার গঠন করতে দেখা গেল যে 5 আগস্টের পরে 8 আগস্টে শপথ নিল ডক্টর ইউনূস। তো এই 5 আগস্টের মধ্য, এরপরে বিএনপির লোক চলে এলো। এই 3 দিনে তারা সিদ্ধান্ত নিল, তারা হাসিনার রেখে যাওয়া চুপ্পু, যে রাষ্ট্রপতির চেয়ারে আছে বঙ্গভবনে, তাকে সরাবে না। এই চুপ্পুকে রেখেই তারা একটি সরকার গঠন করবে। তো এর সঙ্গে এই যে আগের হাসিনার রেখে যাওয়া যারা যে কিটগুলো আছে, 111-এর কুশীলব আছে, সেই ডেইলি স্টার, প্রথম আলো, দিল্লির যে মিডিয়াগুলো, তার লোকজন, হাসিনার লোকজন, তারা সকলে মিলে এমন একটি সরকার গঠন করেছে। যদিও বিপ্লবীদেরও একটা মতামত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হবে, সেটা হয়েছে। কয়েকজন উপদেষ্টাও হয়েছে বিপ্লবী সেই ইন্টারিম সরকারে। কিন্তু যেভাবে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল পোক্ত, সেই বিপ্লবী সরকারটা হয় নাই। চুপ্পুর আন্ডারে, চুপ্পুর কাছে গিয়ে শপথ গ্রহণ করেছে, এবং শপথ গ্রহণে সেই ফ্যাসিবাদের দোসর জিএম কাদের, সেই টাঙ্গাইলের কি বলে এটাকে, কি কাদের, যাকে কি মুক্তিযোদ্ধা একজন নাম, কাদের সিদ্দিকী, সে ছিল। আরো অনেক, যেরকম আপনার একে আজাদ ছিল, আরো অনেকে ছিল সে বঙ্গভবনে, ফ্যাসিবাদের দোসর। তো আমরা এগুলো 8 আগস্ট 2024 আমরা দেখতে পেলাম। তো এই দোসররা ছিল চুপ্পু, বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট একটি ব্যক্তি, যে রাষ্ট্রপতির চেয়ারে বসেছে। সে এস আলম নামের এক অলিগার, তার সেখানে থেকে টাকা চুরি করত, এবং ছাত্রলীগের একটা, যুবলীগের সাবেক গুন্ডা। সে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদ যেটাকে বলে, মহামান্য শব্দটা বলে না, সেইটি।
তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী রাষ্ট্রপতি হলো বাংলাদেশের প্রধান চেয়ার, সেখানে সে বসে। তার আন্ডারে গিয়ে ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলে শপথ গ্রহণ করেছে। তো এটা বিএনপির কথা ছিল যে আগের সংবিধান তারা চেঞ্জ করবে না, আগের সংবিধান অনুযায়ী তারা চলবে। অর্থাৎ তারা বিএনপি আওয়ামী লীগ একসাথে, বিএনপি আওয়ামী লীগের যে একটা সিন্ডিকেট, তারা এই সিন্ডিকেট ভাঙতে চাচ্ছে না। একভাবে তারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করবে, তারা লুটপাট করবে। এই আওয়ামী লীগ বিএনপির যে ব্যারিয়ার, সিন্ডিকেট, এটা তারা ভাঙবে না। তো এভাবেই তাদের ইচ্ছা অনুযায়ী এই সরকারের শপথ হয়েছে। সেখানে নাহিদ, আসিফ নামের দুই তরুণ উপদেষ্টা হয়, মাহফুজ নামের এক ইডিয়ট, যা আওয়ামী লীগেরই দোষক ছিল, এক ফরহাদ মাজারের অনুসারী, এবং ফরহাদ মাজারের মতন একটি কুলাঙ্কার তার স্ত্রীও উপদেষ্টা হয় এখানে। তো এগুলো মিলিয়ে একটি দুর্বল সরকার হয়। যদিও সরকারটা কিন্তু বৈধ ইন্টারিম সরকার। উচিত ছিল যে বিপ্লবী একটি 5 বছরের জন্য একটা সরকার গঠন করা, যাতে নির্বাচন দরকার না হয়। একটি বিপ্লবী সরকার সুন্দরভাবে রাষ্ট্র শাসন করতো, আরও কিছু লোক নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে বা উপদেষ্টা বাড়িয়ে 5 বছরের একটি সরকার গঠন করা। তো বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেল। আজকে যে এই যে নির্বাচনের জন্য প্রমাণ হলো যে 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচনের নামে যে একটি তামাশা হলো। হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, আমি সকাল 8টার ভিতরে ভোট দিতে পেরেছি, মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিতে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। ভোট দিতে গিয়েছে মানুষ, তারা ভোট কেন্দ্রে গিয়েছে। কিন্তু এই বিএনপি দেখেন যে 5 আগস্টের পর তারা তাদের যে নয়াপল্টনে অফিস আছে, তার সামনে বড় একটা সমাবেশ করেছে। তারা নির্বাচন চেয়েছিল, অথচ সেই সময় সরকারের শপথ গ্রহণ হয় না। তারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো তারা আসলে এই যে ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন লোক দিয়ে, বা এই যে ভারত থেকে আসা সালাউদ্দিন, সবাই একটা প্ল্যান করে রেখেছিল। বা আমরা নির্বাচনের দিন কি লক্ষ্য করলাম, যে নির্বাচনের ফলাফল আসতেছে জামাত ইসলামের পক্ষে, এনসিপির পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে। তারপরে নির্বাচনের রেজাল্ট দেওয়া বন্ধ করে দিল। বিএনপির মন খারাপ ছিল, তারা বাসায় চলে গিয়েছিল। পরে আবার তারা মধ্যরাতে ফেরত আসছে। তারা প্রশাসনকে ব্যবহার করে, জালিয়াতি করে, ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায়। তাদের পক্ষে ভারত এবং আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করে দিয়েছে, যেহেতু আওয়ামী লীগের প্রশাসন দিয়ে সাজানো এখন পর্যন্ত, এবং ভারতও তাদের সাথে আছে। তো যাই হোক, এ বিষয়ে কথা বলতে গেলে আমি তো রাফভাবে কথাটা বললাম, এলোমেলোভাবে, খুব সুন্দর গুছিয়ে বলতে পারি না। এটা অনেক লম্বা একাডেমিক একটি আলোচনা। এটা এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের রেজাল্ট হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, এটা বাংলাদেশের মানুষ জানে যে এটা ইঞ্জিনিয়ারিং এর ফল। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, ইতিহাসে তিনি কি ধরনের প্রধানমন্ত্রী, আগামী ইতিহাসে কি ধরনের লেখা থাকবে, তিনি কিভাবে ক্ষমতায় আসছেন, তিনি কি বাংলাদেশ ভালোভাবে চালাতে পারবেন, তিনি কাদেরকে মন্ত্রী বানিয়েছেন, তিনি কি দিল্লির ইশারায় চলবে না, যেখানে তিনি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন না, আসার তার নাকি নিজের হাতে না সিদ্ধান্তটা। তিনি কিভাবে বাংলাদেশকে নিজের সিদ্ধান্ত নিয়ে চালাবেন, কেমন চলবে বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ কি এই দেশের, এবং আগামীতে ইতিহাস কিভাবে লেখা থাকবে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে রক্ষা করুক বিদেশি বহিঃশক্তির আক্রমণ থেকে। আসসালামু আলাইকুম।